চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক সিলেবাসের বাংলা বিষয়ের নানা রঙের দিন নাটকটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন আকারে নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো আমি বিভিন্ন কোশ্চেন ব্যাংক এবং টেস্ট পেপার ঘেঁটে তৈরি করেছি, যেগুলো আশা করব এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাইরে পড়বে না। তোমরা এই প্রশ্নগুলির উত্তর ভালো করে খাতাতে লিখে অনুশীলন করে নাও। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আগে নাটকটি ভালো করে পড়ো। নাটকটি ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে নাটকটির ভেতরে নাট্যকার কী বলেছেন। এবং এই নাটকটি সত্যি একটি খুব সুন্দর নাটক এবং নাটকটি ছোট হলো এর সংলাপগুলো, এক একটি সংলাপ খুব বড় আছে, যে সংলাপগুলো তোমাদের ভিতরে ঢুকতে হবে সংলাপটির ভেতরে, এবং সেখান থেকে যদি প্রসঙ্গ আকারে কোনো প্রশ্ন পড়ে তাহলে তোমাদের যদি ভালো করে না পড়া থাকে তাহলে অসুবিধা হবে। তাই তোমরা প্রথমে কী করবে, নাটকটি ভালোভাবে পড়ে নাও। যারা এখনও পর্যন্ত নাটকটি পড়োনি ভালোভাবে, তারা ভালোভাবে নাটকটি পড়ে নাও। দরকার তো 2বার 3বার পড়ো, তাহলে তোমাদের প্রসঙ্গগত যে ত্রুটিগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরে যাবে এবং উত্তর সহজেই দিতে পারবে। এখান থেকে ট্যাগ প্রশ্ন হতে পারে। ট্যাগ প্রশ্ন অতটা সোজা নয়, কারণ ট্যাগ প্রশ্ন তখনই আমাদের কাছে সোজা মনে হয় যদি আমরা টেক্সটটা ভালো করে পড়ে রাখি। তাই নাটকটা তোমরা ভালো করে পড়ো। এখান থেকে যদি কোনো ট্যাগ প্রশ্ন থাকে পরে, তাহলে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলির উত্তর সহজেই দিতে পারবে। আমি এই নানা রঙের দিন নাটকটি থেকে 8টি প্রশ্ন এই বছরের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। এই 8টি প্রশ্নর ধারাবাহিকতা প্রায় সেম। তোমরা কিছু কিছু জায়গাতে চেঞ্জ করে দিলে উত্তরগুলো সর্বদিক থেকে একই হবে বলে আমি মনে করছি। তোমরা এই নাটকটির আগে সারমর্মটি ভালো করে পড়ে নাও, অর্থাৎ সারসংক্ষেপ যেটা সেটা ভালো করে নাও। তাহলে সারসংক্ষেপটা যদি ভালো করে নাও, আশা করি সেখান থেকে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবে। তাই নাটকটি পড়ার পর তোমরা সেটাকে নিজের মতন করে আগে বানিয়ে নাও খাতাতে। যারা এখনও তৈরি করোনি, আর যারা তৈরি করেনি তো তারা নতুনভাবে খাতাতে প্রশ্নগুলির উত্তর অনুশীলন করতে থাকো। আর যারা এখনও করোনি তারা খাতায় নাটকটি পড়ার পর খাতায় আগে সারমর্মটি তৈরি করে নাও, যিনি এই কথা বলেছেন বা এই জায়গাতেই প্রসঙ্গ আছে। তাহলে কী হবে, তোমরা যে কোনো ধরনের প্রশ্নকে ওই জায়গাতে নিয়ে আসতে, প্রশ্নের উত্তরকে নিয়ে আসতে পারবে। আর যারা আরেকটি কথা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা সেই নোটিফিকেশানটা পেয়ে যাও এবং ভিডিওটি দেখতে পারো। দেখো, আমি আজকে যে 8টি প্রশ্ন নিয়ে এসেছি তার মধ্যে প্রথম যে প্রশ্নটি দিয়েছি এটা প্রচ্ছদ নমুনা প্রশ্ন। আমারও মনে হয়েছে এটা এবছর পড়ার চান্স আছে, তোমরা করে নেবে। দুটো চরিত্র আমি আমার মধ্যে এটাই আমার ভালো লেগেছে, তোমরা দুটো চরিত্রই করে নেবে। কোনটা পড়বে সেটা বলা যাবে না, তবে এটাই ভালোভাবে পড়বে। যেমন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা যদি ভালোভাবে পড়ো, উত্তর তোমরা নিজেরাই লিখতে পারবে। নাটকের প্রতি তার কতটা ভালোবাসা ছিল এবং নাটককে সে কতটা ভালোবাসতো, নাটককে নিয়ে তার জীবন কতটা অতিবাহিত হয়েছে, এইভাবে লিখলে উত্তরটা হয়ে যাবে। এবং শেষ দিন পর্যন্ত দেখো, 68 বছর বয়সেও তার নাটকের প্রতি যে ঝোঁক, নাটকের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার একটা পূর্ণাঙ্গ চিত্র কিন্তু আমরা নাটকটির মধ্যে পাই। আর তারপরে কথাবার্তা, তার প্রতিটি কথাবার্তার মধ্যে যেন একটি আলাদা মাধুর্য লুকিয়ে আছে, যা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। এইভাবে প্রশ্নটি লিখবে, প্রশ্নটির উত্তর লিখবে এবং প্রশ্নটির উত্তর তৈরি করে নেবে। 2 নম্বর প্রশ্ন কী দিয়েছে দেখো, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, মন্তব্যটির তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, এটার একটা দারুণ তাৎপর্য লেখা যাবে। মানে আমরা যাই করি না কেন, নাটক, সিনেমা, গান, তারপরে তোমার নাচ, এগুলো সবই তো একটা শিল্পের অংশ। তাহলে এই তোমার যে
রজনীকান্তবাবু যার সঙ্গে যুক্ত ছিলেন সেটাও তো তার একটা শিল্প। সেই শিল্পী সত্তা তার মনকে সর্বদা কী করে নিয়ে বেড়াচ্ছে, তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, তাকে সর্বদা যেন একটা অন্য জগতে নিয়ে যেতে চাইছে। সে আজ 68 বছর বয়সে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার যে সেই থিয়েটার, সেই রঙ্গমঞ্চের প্রতি তার যে একটা ভালোবাসা, একটা যে টান, সে নারীর টান, সেইটাকে সে কোনোদিন ভুলতে পারছে না। তাই এই প্রশ্নটা দেখো, শিল্পকে যে মানুষ ভালোবেসে তার বার্ধক্য নেই, অর্থাৎ বয়স হয়ে গেছে, 68 বছর বয়স রজনীকান্তবাবুর, কিন্তু তার বয়সের মধ্যে তো সেই তার যে পার্টটা, তার যে রোলটা একটাও তো ভুলতে পারছে না। প্রতিটি যেন তার অক্ষর তার অন্তরে সাজানো রয়েছে, মুখে কেবলমাত্র বলে যাচ্ছে। এই প্রশ্নটি সুন্দরভাবে লিখবে। প্রশ্নটির উত্তর 3 নম্বর প্রশ্ন দেখো, আমার দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। খুব ভালো প্রশ্ন, এবং এই প্রশ্নটির উত্তরও খুব ভালোভাবে লেখা যাবে। ট্যাগ প্রশ্ন যদিও আছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। খুব ভালো প্রশ্ন এবং খুব ভালো উত্তর এখান থেকে লেখা যাবে। তোমরা একটু চেষ্টা করো, গল্পটির মানে নাটকটি ভালো করে পড়ো, এবং নাটকটির মধ্যে যে গল্পটা রয়ে আছে সেই গল্পটিকে তোমরা আগে অনুধাবন করো। অনুধাবন করার পরে সেটাকে মনের মধ্যে সঞ্চিত করে নাও, তারপরে লিখতে শুরু করো। 4 নম্বর প্রশ্ন দেখো, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, চাটুর্যমশাই কেউ জানে না। কোন নাটকের অংশ বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, কোন নাটকের অংশ? অজিতেশবাবুর লেখা, আমরা সকলেই জানি, নানা রঙের দিন নাটকের অংশ। তিনি কেন গ্রিন রুমে ঘুমান, এটাও তো একটা মানে কী বলবো, একটা বিখ্যাত মানে তোমার অংশ বলতে গেলে। কেন? তোমরা সবাই জানো কে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, কেন গ্রিন রুমে ঘুমাও সেটাও তো তোমরা জানো। তোমরা এইভাবে উত্তরটা লিখবে, সাথে পুরো পাঠ করে উত্তরটা লিখে নিয়ে আসবে। 5 নম্বর প্রশ্ন দেখো, আমার প্রতিভা এখনও মরেনি, আমার প্রতিভা এখনও মরেনি, শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা, বক্তাকে প্রসঙ্গ লেখো। দেখো, এই উত্তরটিও খুব সুন্দর লেখা যাবে। ওই উত্তরটি যদি আমি প্রথমটা শুরু করি, দেখো কীভাবে শুরু করতে পারো। একজন ব্যক্তির মধ্যে, প্রতিটি ব্যক্তির মধ্যে প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে। কোনো মানুষ এটাকে মানে বাইরে নিয়ে আসতে পারে, কোনো মানুষ বাইরে নিয়ে আসতে পারে না, কিন্তু প্রতিভা আছে। তাহলে ধরো এই প্রতিভাটা যে বাইরে আনতে পারে সেই হচ্ছে একজন শিল্পী, এবং সেই শিল্পী সত্তাটা যখন মানুষের মধ্যে দানা বেঁধে যায়, মানুষের মনে জায়গা করে নেয়, সেটা তখন তার শিল্পী সত্তাটা কী হয়, সার্থক রূপ পায়। এইভাবে দেখো, যখন সে তার প্রতিভাটাকে চারিদিকে বিকশিত করে দেয়, তার একটা মনের ভিতরে যে প্রতিভা ছিল সেই প্রতিভাটা মানুষের মনে জায়গা করে নেয়, তখন শরীরে যদি যতদিন পর্যন্ত তার সেই শরীরে রক্ত থাকবে, সেই রক্তের মধ্যে তার প্রতিভাটা কিন্তু মিশে থাকবে। অর্থাৎ মৃত্যুর আগের দিন পর্যন্ত সে তার প্রতিভার জয়গান গাইতে পারবে, প্রতিভাকে সে কাজে লাগাতে পারবে। অর্থাৎ রক্ত যতদিন বইবে, রক্ত যতদিন মানে কার্য করতে সমর্থ হবে, ততদিন পর্যন্ত তার প্রতিভা কিন্তু কাজ করবে। এটাই বলতে চেয়েছেন আর কি। অর্থাৎ প্রতিভার কোনো মৃত্যু নেই। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা, আমার জীবনের 45টা বছর, বক্তার 45 বছরের জীবন কাহিনী সংক্ষেপে লেখো। এইটা কিন্তু তোমাদের একটু অন্যভাবে লিখতে হবে অ্যান্সারটা। তার কারণ হচ্ছে 45 বছরের জীবন সংগ্রাম, এই 45 বছরের জীবন সংগ্রামের ইতিহাসটা একটু বলা আছে দেখবে বইয়ের মধ্যে। এই 45 বছরের জীবন সংগ্রামটা তোমাকে পাঠ করে লিখতে হবে। তাহলে প্রথমে কী লিখবে? নাটক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা, প্রখ্যাত নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাট্যাংশে আমরা অমুক চরিত্রে প্রথমে একটু দিয়ে দিলে, তারপরে তার যে মূল চরিত্র, সেই মূল চরিত্রে যে 45টা বছর সে নাট্য জগতের সঙ্গে যুক্ত আছে, থিয়েটারের জগতের সঙ্গে যুক্ত আছে, সেই থিয়েটার জগতের বিচিত্র কাহিনী সেই জায়গাতে উপস্থাপন করবে। দরকার তো দুটো প্যারাতে সেটাকে ভাগ করে দাও। তারপরে তুমি কনক্লুশন লাইনে আসো, যেখানে তার 45 বছরের জীবন এবং বর্তমান জীবনের একটা তুমি সাযুজ্য দেখাচ্ছ, এবং সেখান থেকে একটা উত্তর তুমি বের করে নিজের মতন করে লিখতে পারছো। বাস, তাহলে তোমার উত্তরটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে বলে আমি মনে করছি। এবারে দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা যেন আমার কেমন লাগছিল, খুব ইম্পর্ট্যান্ট লাগছিল আমার কাছে। মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম,
ইন্টারভ্যাল সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে প্রেক্ষাপট লেখো। আমরা যদি থিয়েটার রুম দেখি তাহলে কিন্তু আমরা অবাক হয়ে যাব। থিয়েটার রুমের মানে মানে ভেতরের অংশটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা একটু অবাক হয়ে যাই। এটা স্টেজ, সেই স্টেজটাকে যদি আমরা মনে মনে কল্পনা করি তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু বুঝতে পারবো। তোমরা এই প্রশ্নটির উত্তর কিন্তু ভালোভাবে তৈরি করে নাও, এটাও কিন্তু ভালোভাবে লিখতে হবে। আগে অডিটোরিয়ামের অংশটা বর্ণনা করবে, তারপরে নাটকের সঙ্গে এই অংশটির মিল রেখে উত্তরটা কনক্লুশনে নিয়ে চলে যাবে। 8 নম্বর প্রশ্ন তথা আজকে শেষ প্রশ্ন, ও কি বললো জানো? ও বলতে এখানে কার কথা বলা হয়েছে? সে কোন পরিস্থিতিতে কী কথা কাকে বলেছিল? 1+4=5। এই প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি একটু অন্য ধরনের উত্তর হবে। তোমরা উত্তরটি যখন তৈরি করবে একটু ভালোভাবে ভাবনা চিন্তা করে উত্তরটি লিখবে। তার কারণে এর মধ্যে কিন্তু প্যাচ আছে উত্তরটির মধ্যে। তোমরা উত্তরটি মানে আগে না বুঝে লিখতে শুরু করে দিও না। আগে নাটকটি আগে দরকার হতো ভালো করে পড়ো, নাটকের যে গল্পটি আছে ভেতরে সেইটি ভালো করে পড়ো, তাহলে তোমরা এই উত্তরটি সঠিকভাবে লিখতে পারবে। আমি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার 1 মাস 10-15 দিন আগে তোমাদের সঙ্গে আমি আরও এই যে 8টা কোশ্চেন দিলাম, এই 8টা কোশ্চেন থেকে কোশ্চেন কমিয়ে আমি তোমাদের 2টো কি 3টা দিয়ে দেবো। তবে আমাকে একটু সময় দিতে হবে, তার কারণ এই 8টা প্রশ্ন তোমাদের কাছে অনেকেই বলছেন, স্যার আপনি 8টা প্রশ্ন দিয়ে দিচ্ছেন, এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, 8টা প্রশ্ন তো সবাই দিতে পারবে। আমি প্রথমত তোমাদের একটা কথাই বলতে চাই, এই 8টি প্রশ্ন তোমাদের কাছে বেশি মনে হলেও এই 8টি প্রশ্ন তোমরা করে নিও। কারণ এই 8টি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে করতে পারো, এই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের যে নানা রঙের দিন নাটকটি আছে সেখান থেকে তোমার আর কোনো প্রশ্ন বাকি আছে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি থাকবে বলে আমার মনে হচ্ছে না। তবুও আমি তোমাদের সুবিধার্থে পরীক্ষার 1 মাস 10 দিন বা 15 দিন আগে তোমাদের সামনে এই 2 থেকে 3টি 8টি প্রশ্ন থেকে কমিয়ে 2-3টি প্রশ্ন নিয়ে আসবো, এবং এই 2-3টি প্রশ্ন তোমরা প্রত্যেকটা সাজেশন আমি তৈরি করে দেবো। যেহেতু 2টো নাটক তোমাদের আছে, বিভাবটি এবং তোমার নানান রঙের দিন, এই 2টো নাটক থেকে আমি 4টি প্রশ্ন দেবো তোমার। এই 4টি প্রশ্ন আশা করি তোমরা 4টি প্রশ্ন থেকে তোমরা কমন পেয়ে যাবে। তবে সেটা 1 মাস 10 দিন 15 দিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার। আর আমি তোমাদের সামনে আরও একটা কথা বলেছিলাম যে আমি কিছু প্রশ্নের উত্তর লিখিয়ে দেবো। এখান থেকে আমি একটি প্রশ্ন লিখিয়ে দেবো, সেটা হচ্ছে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটির উত্তর আমি লিখিয়ে দেবো তোমাদের। তবে কিছুদিন সময় লাগবে, কারণ এরপরে আমি কালকে তোমাদের বিভাব নাটকটি সাজেশন দিয়ে দেবো। আজকে আমি তোমার নানা রঙের দিন নাটকটি তোমাদের সামনে সাজেশন আকারে দিয়ে দিলাম, কালকে আমি বিভাব নাটকটি দেবো। তারপরে আমার একটি কবিতা বাকি আছে, সেটা হচ্ছে মহুয়ার দেশ, সেটিও আমি দিয়ে দেবো। তারপরে তোমার আমি শিল্প সাহিত্য সংস্কৃতি যেগুলো আছে সেদিকে ঢুকে যাব। তো এইটা, এই সাজেশনটা তোমাদের সম্পূর্ণ দেওয়ার পরেই তোমাদের সঙ্গে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো লিখিয়ে দেবো। তবে কিছুদিন সময় লাগবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আলোচনা ইতি টানলাম। পরের দিনে তোমার সঙ্গে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে, এবং নতুন কিছু কন্টেন্ট বা নতুন কিছু আলোচনা করব এই বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই রাখলাম। তবে যাবার আগে আরেকটি কথা তোমাদের সামনে বলবো, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে সকলে ভালো থেকো। আজকে এই পর্যন্তই। সকলে খুব 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 ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।